অগ্নি পরীক্ষা অন্তিম পর্ব। পরদিন সকাল ৯টার মধ্যেই রাজ বাড়ি ফিরে এসে দেখল সুজয় সহ বাড়ির সবাই ওখানে উপস্থিত। রাজ বাড়ি ঢুকতেই সুজয় সোফা থেকে উঠে দাঁড়ালো। সুজয় বলল, বলো রাজদা, তোমার এমন কি জরুরি দরকার যার জন্য তুমি সকাল সকাল আমাকে এই রাজের রাজসভায় ডেকে পাঠালে? রীনা দেবী বললেন, কি হয়েছে রে বাবাই? সাত সকালে এয়ারপোর্টে না ডেকে তুই সুজয়কে বাড়িতে অপেক্ষা করতে বলেছিস? সব জানতে পারবে তার আগে বৌমণি আর মায়াদি, তোমরা এখানে সুজয়ের সামনে জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব রেডি রাখো। হ্যাঁ, ওর দরকার হতে পারে। সুজয় ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রাজ বলল, ওভাবে আমার মুখের দিকে না তাকিয়ে যা যা জানিস পরপর বলে ফেল। এতদিন তো জানতাম ভাইভা এক্সামে প্রশ্ন করলে উত্তর আসে, এখন দেখছি উত্তর বললে তারপর তুমি প্রশ্ন করবে। রাজ এবার চিৎকার করে ওঠে, সুজয়, জাস্ট শাট আপ, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। মিস্টার অরুণভ ব্যানার্জির নাম করে যে ৮ লক্ষ টাকা তুই আমাকে দিয়েছিলি সেটা কোথা থেকে পেয়েছিস? রীনা দেবী অবাক হয়ে তাকিয়ে থাকেন। সুজয়ের হাত পা কাঁপছে। রাজ বলল, কি হলো বল। না মানে আসলে মিস্টার ব্যানার্জির নাম করে দিয়েছি যখন, তখন মিস্টার ব্যানার্জি দিয়েছে। আমার তো এত টাকা নেই যে তোমাকে দেব, আর থাকলে আমি এখন তোমার সঙ্গে নয় দুবাইয়ের কোনো এক শেখের সঙ্গে বসে থাকতাম। সুজয়, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমাকে মিথ্যে বলার চেষ্টা করিস না। আমার কিন্তু মিস্টার ব্যানার্জির সঙ্গে দিল্লিতে দেখা হয়েছিল, আর উনি কিন্তু আমাকে সব বলে দিয়েছেন। শুভ বলল, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দিশা বলল, মুখটা বন্ধ রেখে কান খোলা রেখে মাথাকে ব্যায়াম করাও বুঝতে পারবে। রাজ বলল, আমি কিন্তু জেনে গেছি সুজয়, সেদিন তুই আর অনন্যা মিস্টার ব্যানার্জির বাড়ি গিয়েছিলি, আর উনি আমার ক্ষতিপূরণের টাকা দিতে চাইলে অনন্যা নেয়নি। তাহলে এতগুলো টাকা কোথা থেকে এলো? কে দিয়েছে তোকে টাকা? আমি জানি তুই সব সত্যি জানিস, আর এতদিন ধরে তুই আমাকে অন্ধকারে রেখেছিস। হ্যাঁ, এবার তুই সব কটা সত্যি কথা আমাকে বলবি। এই এই আমার দিকে তাকা। আই সোয়ার সুজয়, ওই টাকা যদি গৌতম রায়ের টাকা হয়ে থাকে আমি কিন্তু তুমুল করব। আর হ্যাঁ, অনন্যার নামে রনিত রায় সেদিন মিথ্যে কথা বলেছিল, সেই সব আমি শুনেছি। কিন্তু অনন্যা আমার উপর দয়া দেখাতে যদি গৌতম রায় আর রনিত রায়ের থেকে টাকা নিয়ে আসে, তাহলে মায়েরই বলছি আজ তোকে আর অনন্যাকে আমি নিজের হাতে শেষ করে দেব। সত্যি কথা বল সুজয়। সুজয় যখন দেখল যে রাজ সব জানতে পেরে গেছে, তখন আর চুপ করে না থেকে নিজের মনে জমে থাকা অভিমান প্রকাশ করে ফেলল। হ্যাঁ হ্যাঁ, টাকাটা অনু আমাকে দিয়েছে অনু। বুঝতে যখন পেরেছো তখন এই সত্যিটা জেনে নাও। এর থেকে বেশি জানার আর কোনো অধিকার তোমার নেই। আর আমি অনুকে কথা দিয়েছি, অনু আমাকে নিজের মাথার দিব্যি দিয়েছে তোমাকে যেন সত্যিটা না বলি, তাই এর থেকে বেশি আর কিচ্ছু বলবো না। এবার যদি তোমার আমাকে মেরে ফেলতে ইচ্ছে করে তখন মেরে ফেলো। একজন তো হসপিটালের বেডে শুয়ে প্রতি মুহূর্তে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এবারে আমাকেও মেরে ফেলো, ওটাই তো বাকি আছে এবারে। রাজ অবাক হয়ে বলল, নার্সিংহোমের বেডে শুয়ে মানে? কে নার্সিংহোমে আছে? রীনা দেবী বললেন, কার কি হয়েছে সুজয়? এবার শুভ বলল, অনন্যার সঙ্গে ভাইয়ার কি সম্পর্ক? আর গৌতম রায় আর রনিত রায় বা কি করলো? ভাইয়া, তুই কি কোনোভাবে জুয়েলারি ব্যবসায়ী গৌতম রায়, ওনার ছেলে রনিত রায় আর মেয়ে অনন্যার কথা বলছিস? রীনা দেবী রাজ কিছু বলার আগেই উত্তর দেন, হ্যাঁ। দিশা এবার চিৎকার করে উঠল, ও মাই গড, তার মানে আমাদের নার্সিংহোমে অ্যাডমিট হওয়া ওই মেয়েটার নাম অনন্যা, মানে মানে যার কথা আমরা সকলেই শুনেছি। আর নার্সিংহোমে তো তুমি আমার সাথে আলাপ করালে সোহিনীর মামা গৌতম রায় আর ওনার দাদা রনিত রায়ের সাথে। অনন্যার সাথে তো দেখা হলো, কিন্তু ও তো কথা বলার অবস্থায় ছিল না। মানে রীনা দেবী বললেন, মানেটা কি দিশা? আমাদের নার্সিংহোমে অনন্যা, গৌতম রায়, রনিত রায়, আমি তো ঠিক বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে বলো। এবার শুভ বলে চলল, ছোটমা
শিলিগুড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের নার্সিংহোমে যে মেয়েটা অ্যাডমিটেড হয়েছে, তোমরা সবাই যার খোঁজ নাও। ভাইয়া যাকে রোজ ফুল পাঠায়, যার জন্য মেয়েটার শরীরের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তারপর সেদিন মিঠি যাওয়াতে কি হলো সব তো তোমরা জানো। ওই মেয়েটি বিখ্যাত জুয়েলারি ব্যবসায়ী গৌতম রায়ের মেয়ে অনন্যা দত্ত রায়। রাজ আর রীনা দেবী আকাশ থেকে পড়লেন। রাজ, অনুর অ্যাক্সিডেন্টের কথা শুনে রাজের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিন্তু তুই যে বলেছিলি মেয়েটা তোর বন্ধু অহনদার বোন, আর আর অনন্যা শিলিগুড়িতে কি করতে যাবে? আরে বোন মানে বোনের মতো। অনন্যা হলো অহনের স্ত্রী সোহিনীর বোন। আর আমি তো বলেছিলাম অনন্যা কালিম্পংয়ের একটা কলেজে পড়াতো। রীনা দেবী বললেন, সেদিন তার মানে মিঠি ওর মিষ্টির গলা ঠিকই চিনেছিল। আমি শুধু শুধু ওকে বকলাম। আরে আমি একটা কথা বুঝতে পারছি না, অনন্যার সঙ্গে ভাইয়ার কি সম্পর্ক? মিঠির কাছেও এর আগে আমি মিষ্টির নাম শুনেছি, আর বারবার অনন্যার অসুস্থতার মধ্যে কখনো ভাইয়া আবার কখনো মিঠির উপস্থিতিতেই অনন্যা সুস্থ হয়ে উঠছে। এটাও আমি লক্ষ্য করেছি। কেউ আমাকে বলবে হচ্ছেটা কি? রীনা দেবী বললেন, অনু বাবাইয়ের বিবাহিতা স্ত্রী, আর মিঠির মিষ্টি। ভাইয়া স্ত্রী মানে? অঞ্জলি তো ভাইয়া স্ত্রী। অনন্যা? রীনা দেবী রাজ অনুর বিয়ে, অনুর এই বাড়িতে থাকা থেকে সব কিছু খুলে শুভকে বলে। শুভ এবার রেগে যায়। ছি ভাইয়া ছি, তোর কাছে এটা আমি আশা করিনি। আমরা সবাই জানি তুই সেই ছোট থেকে অঞ্জলিকে ভালোবাসিস। অঞ্জলি তো স্ত্রী আর তোর মেয়ের মা, কিন্তু অনন্যাকে যখন বিয়ে করলি, হ্যাঁ মানছি বাধ্য হয়েই করেছিলি, একবার তো চেষ্টা করে দেখতে পারতিস একসঙ্গে সংসার করার। কিন্তু সেই সামান্য চেষ্টাটুকু না করে তুই ওকে তোর থেকে দূরে সরিয়ে রাখলি। রাজ কোনো কথা বলতে পারছে না। সে বলল, এইসব কথা পরে হবে। আগে আমাকে অনন্যার কাছে যেতে হবে। আমার হাতে একদম সময় নেই। সুজয় বলল, না, তুমি যাবে না অনুর কাছে। যার প্রতি তোমার সামান্যতম বিশ্বাস নেই, তার কাছে যাওয়ার কোনো অধিকার নেই। তোমার নেই, অধিকার নেই। রাজ বলল, সুজয়, ভুলে যাস না ও আমার স্ত্রী। সুজয় রাজের দিকে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, হাসালে রাজদা? অনু তোমার স্ত্রী, তুমি সেটা নিজে মানো না। আজ ওই মেয়েটা তোমাকে ভালোবেসে তোমার জীবন সাজিয়ে তোমার স্বপ্ন পূরণ করে আজ সে নার্সিংহোমের বেডে শুয়ে আছে, যেখানে ওর পরিবার ডাক্তাররা সকলে ওকে ভালো করার চেষ্টা করে গেছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা ট্রিটমেন্টে সাড়া পাওয়ার চেষ্টা করেছে। তখনও সবাইকে উপেক্ষা করে একমাত্র তোমার আর মিঠির ডাকে সাড়া দিয়েছে। তোমার আর মিঠির কারণেই সে আজ সুস্থতার পথে। একবার ভাবো, কতটা ভালোবাসা থাকলে এরকম হয়, ভাবো একবার রাজদা। রাজ বলল, অনন্যা আমাকে ভালোবেসে আমার স্বপ্ন পূরণ করলো মানে? কি বলতে চাইছিস? সব মানে সব কিছু। আজ তোমার যা কিছু, সব কিছু অনুর জন্য। অনু শুধু তোমাকে ভালোবেসে তোমার স্বপ্ন পূরণ করে গেছে, আর বিনিময়ে নিজে কষ্ট পেয়েছে। আজ তুমি যা হয়েছ, সেই স্বপ্ন হয়তো একদিন তুমি আর তোমার স্ত্রী অঞ্জলি বৌমনি দেখেছে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে তোমার ওই অহংকারী অকৃতজ্ঞ বন্ধুটা আর আমার ওই বোনটা অনন্যা। রাজ বলল, সুজয়, আমি হেয়ালি বুঝতে পারছি না। যা বলার পরিষ্কার করে বল। আজ আর যখন কিছু লুকিয়ে নেই, আমি সব সত্যি বলবো আজকে। রনিত রায় অনুর নামে মিথ্যে কথা বলেছিল। কেন বলেছিল, অনু তাকে কি বলেছিল, সব বলল সুজয়। তারপর বলল, ওই টাকাটা অনু আমাকে দিয়েছে, তবে সেটা ওর বাপি বা দাদা ভাই কারণ নয়। রীনা দেবী বললেন, তাহলে অতগুলো টাকা অনু পেল কোথায়?
ওর জন্মদাত্রী মায়ের সব গয়না বিক্রি করে 5 লক্ষ টাকা পেয়েছিল, আর বাকি 3 লক্ষ টাকা দিয়েছে এতদিনের কলেজের মাইনে আর কোচিং টিউশনের টাকা জমিয়ে। যে টাকা ও জমিয়ে রাখছিল 1 বছর পর ওকে যখন এই বাড়ি থেকে ফিরে যেতে হবে তখন নিজের একটা আশ্রয়ের জন্য। কিন্তু রাজদা যখন বাড়ি বন্ধক দেবে শুনলো, তখন নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা না ভেবে সমস্ত টাকা আমার হাতে তুলে দিল। আর তুমি ভেবে নিলে এখান থেকে চলে গিয়ে অনু ওর বাপি মায়ের কাছে আনন্দে বিলাসিতায় দিন কাটাচ্ছে। না রাজদা না, অনু বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে বসে কাঁদছিল। সেটা বাড়ি ফেরার পথে আমার চোখে পড়ে। অনু তখন সৌম্যদাকে ফোন করেছিল। সৌম্যদা তখন ওর এক বন্ধু ঐশিকার ফ্ল্যাটে অনু থাকার বন্দোবস্ত করে দেয়, বুঝলে? রীনা দেবী বললেন, তুই তুই এইসব কথা আমাদের আগে কেন বলিসনি? আরে বাবা, অনু আমাকে দিব্যি দিয়ে বলেছিল আমি যেন এইসব কথা কাউকে না বলি। আর বলেছিল যে এই বন্ধুত্বে বিশ্বাস নেই সেখানে এইসব কথা বলে কোনো লাভ নেই। অনু খুব ভালো মতো জানে রাজদার সব ভালোবাসা শুধুমাত্র তার অঞ্জুর জন্য, যেখানে অনুর কোনো জায়গা নেই। তাই নীরবে রাজদাকে ভালোবেসে শুধু চেয়েছিল রাজ আর তার অঞ্জুর স্বপ্ন পূরণ করতে। এবারে তুমি সব বুঝতে পারছো রাজদা? রাজ আস্তে আস্তে বলল, তার মানে ঐশিকা? ঐশিকা আমার কেউ হয় না, কেউ হয় না ও আমার। ঐশিকা সৌম্যদার বন্ধু ছিল যে সৌম্যদাকে খুব পছন্দ করত, কিন্তু সৌম্যদা পছন্দ করত অনুকে। আর সেদিন সত্যি কথা বলবো না বলে তুমি যখন জিজ্ঞেস করলে ঐশিকার কথা, তখন আমি সৌম্যদার নামে মিথ্যে কথা বলেছিলাম। কিন্তু সৌম্যদা অনুকে পাগলের মতো পছন্দ করতো নিঃস্বার্থভাবে। অনু যখন প্রথম এই বাড়িতে আসে সেদিন তুমি বলেছিলে যে তুমি চাও না অনু তোমার নামে শাঁখা সিঁদুর পড়ুক, তাই ওর হাত থেকে সব খুলে ফেলতে বলেছিলে। আর সেই জন্য অনু হাতে শাঁখা পলা সব কিছু খুলে রাখলেও কাকিমার কথায় সিঁদুর পরা কখনোই বন্ধ করেনি। আর জানো, আর সেদিন ও চলে যাওয়ার সময় তুমি যখন বললে যে ডিভোর্সের চিঠি পাঠাবে, ও ডিভোর্সের কোনো দরকার নেই বলে এড়িয়ে গিয়েছিল। এখান থেকে চলে যাওয়ার পরে সৌম্যদা অনুকে নিজের মনের কথা বলে বিয়েও করতে চেয়েছিল। তখন অনু নিজের স্মৃতির আড়ালে সিঁদুর দেখিয়ে সৌম্যদাকে কি বলেছিল জানো? বলেছিল, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মনের সবটা জুড়ে শুধুই রাজ আছে। আমি জানি শুধু এই জন্মে কেন, আগামী 7 জন্মেও আমি রাজের ভালোবাসা পাবো না। সেই অধিকার আমার নেই শুধু অঞ্জলিদির। তবু এই মনে আর অন্য কারোর জায়গা আমি দিতে পারবো না সৌম্য। রাজ চুপ করে আছে। সুজয় বলে চলল, আমি অনেক করে বলেছিলাম অনুকে যে এই সিঁদুরের আদৌ কি কোনো মূল্য রাজদার কাছে আছে? সেটাকে আগলে ধরে ও কেন নিজের জীবন নষ্ট করবে? তখন কি বলেছিল জানো? বলেছিল, আমার সর্বহারা জীবনে আর নতুন করে কি পাওয়ার আছে বলো? সব হারিয়ে এই সিঁদুরটুকুই আমার বেঁচে থাকার অবলম্বন। এইটুকু হারিয়ে গেলে আমি আর বাঁচতে পারবো না গো। তাই তো ডিভোর্সের কথা আমি এড়িয়ে গেছি। রাজের নাম পদবি কোনো কিছুই আমি ব্যবহার করি না। সেই অধিকার তো আমার নেই, আগেও ছিল না, আর আগামী দিনে তো আর থাকবেও না। শুধু আমার বেঁচে থাকার অবলম্বন এইটুকুই থাকুক সকলের আড়ালে। আর তারপরেই অনু সৌম্যদাকে বোঝায় ঐশিকার কথা আর ওদের দুজনকে মিলিয়ে দেয়। তারপর রাজ বলল, কিন্তু ঐশিকা হঠাৎ আমার অফিসে এলো, আবার হঠাৎই চাকরি ছেড়ে দিল। তোমার ক্ষতিপূরণ করে অনু খুশি ছিল না। ও চেয়েছিল তোমার আর তোমার স্ত্রীর স্বপ্ন পূরণ করতে, তাই অনলাইন বিজনেসের আইডিয়াটা ওই দেয়। তোমার সাথে ঐশিকা কমিউনিকেট করলেও সমস্ত কাজ করতো অনু। নিজের রোজগারের টাকা দিয়ে তোমার ডিজাইন করা প্রোডাক্ট পাবলিসিটি করেছে, কারণ তোমার কোম্পানির তখন MBA এমপ্লয়ি অ্যাপয়েন্ট করে বিজনেস এগোনোর সামর্থ্য ছিল না। হঠাৎ এত বড় মডেল রুষা সব ব্র্যান্ড ছেড়ে তোমার ব্র্যান্ডের ড্রেস কেন কিনলো নিজের বার্থডেতে? এই প্রশ্নটা তুমি ভেবেছো কখনো? ভাবনি। গৌতম স্যার যখন তার পরিবারের অগোচরে অনুর সঙ্গে দেখা করে ওকে অন্তত নিজের একটা আশ্রয় দিতে চেয়েছিল, অনু সেটাও নেয়নি। ও শুধু বলেছিল, আমার ব্যবস্থা আমি করে নেব। আমি তোমাদের কোনো সম্পত্তি চাই না। যদি দিতেই হয় আমাকে, তাহলে এইটুকু সাহায্য করো যাতে আমি রাজের স্বপ্নটা পূরণ করতে পারি। তাই রুষাকে দিয়ে তোমার ব্র্যান্ডের এমনভাবে প্রমোশন করায় যাতে তোমার সন্দেহ না হয়। আজ যে জুয়েলারি বিজনেস অর্গানাইজেশনের এত বড় অর্ডার তুমি পেয়েছো, তার পিছনে অনুই ছিল। ওই গৌতম স্যারকে বলে সব ব্যবস্থা করে দেয়।
আর সমস্ত ব্যবস্থা করে তোমার সমস্ত স্বপ্ন পূরণ করে ওই ইভেন্টের দিন রাতের ট্রেনেই ওই শহর ছেড়ে বেরিয়ে যায় কালিম্পংয়ের উদ্দেশ্যে। অনু জানে এই শহরে থাকলে তোমার সঙ্গে কখনো না কখনো ওর দেখা হবেই, তাই ও চায়নি ওর ছায়া তোমাদের জীবনে পড়ুক। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, তোমাদের নার্সিংহোমেই ওকে আসতে হলো, তাও ওই অবস্থায়। রাজ এবার বলল, ও তোকে দিব্যি দিল আর তুই ওর সব কথা আমাকে লুকিয়ে গেলি। আমার যন্ত্রণাটা একবার বুঝলি না? আমার কষ্টটা চোখে পড়ল না? সব মেয়ের মনে স্বপ্ন থাকে স্বামী নিয়ে সংসার করার, তার সাথে হাসি আনন্দ ভালোবাসায় জীবন কাটানোর, কিন্তু আমার সেখানে একটা মেয়ে আছে, আর আমার স্ত্রীর প্রতি আজও আমার যথেষ্ট ভালোবাসা আছে, আর ভবিষ্যতেও থাকবে। তাই সেই ফিলিংসটাকে সম্মান দিয়ে আমাকে আপন করে নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। আর আর আমি ভেবেছিলাম সৌম্য আর অনন্যা একে অপরকে পছন্দ করে, তাই চেয়েছিলাম অনন্যা নিজের জীবনে সুখী হোক। কিন্তু আমি নিজের চোখে সহ্য করতেও পারতাম না অনন্যা অন্য কারোর হয়ে যাবে। তাই আমি ওর ওপর সেদিন একটু প্রয়োজনের তুলনায় বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম, যাতে ও আমার বাড়ি থেকে চলে যায়, কারণ আমি জানতাম অনন্যার পাশে সৌম্য আছে। কিন্তু আমাকে ভালোবেসে আজ মেয়েটা মরতে বসেছিল, আর সেই কথাটা তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। এই জন্য সুজয়, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার অনন্যা মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে লড়াই করেছে, আর বন্ধু হয়ে আমি ওর সঙ্গে থাকতে পারিনি, কিন্তু আর এক মুহূর্ত ওকে আমি একা থাকতে দেব না। ও সব অধিকার আমি ওকে ফিরিয়ে দেব। রীনা দেবী বলে উঠলেন, বাবাই! হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওকে এবার ফিরিয়ে আনবো। জীবনের অগ্নি পরীক্ষায় ও জিতে গেছে, তাই ওকে দূরে সরিয়ে রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। মিঠির কাছে তো কখনো আমি ওর নিজের মাম্মামকে ফিরিয়ে দিতে পারবো না, তাই ওর মিষ্টিকে, ওর আর একটা মাম্মামকেই ওর কাছে এনে দেবো আমি চিরদিনের জন্যে। রাজ বেরিয়ে যায় নার্সিংহোমের উদ্দেশ্যে। অন্যদিকে তখন সকলে নার্সিংহোমের কেবিনের বাইরে থাকলেও গৌতমবাবু আর রনিত অনুর কেবিনের মধ্যে। রনিত বলল, আমি তো তোর কাছে ক্ষমা চাইছি অনু, তাহলে কেন তুই বাড়ি ফিরতে চাইছিস না? আর কয়েকদিনের মধ্যেই তোকে নার্সিংহোম থেকে রিলিজ করে দেবে। অনু প্লিজ কথা বল। আমি কালিম্পংয়েই ফিরে যাব, আমার সব কিছু ওখানে। এবার রনিত বলল, তুই আবার প্রিন্সিপালকে বলে এখানে ট্রান্সফার নিয়ে নিবি? তোকে নার্সিংহোম থেকে রিলিজ করলেও এই মুহূর্তে একা থাকার মতো অবস্থায় তুই নেই রে। তোর এখন কমপ্লিট রেস্ট দরকার। গৌতমবাবু বললেন, তোর দাদা ভাই ঠিক কথাই বলেছে, তুই আগে সম্পূর্ণ সুস্থ হ, তারপর না হয় তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে। আমার আর কিছু ভালো লাগছে না, তাই আমি নার্সিংহোম থেকে রিলিজ হলে কালিম্পংয়ে চলে যেতে চাই। আমি আর এই শহরে থাকতে চাই না বাপি। রনিত, গৌতমবাবু আর অনন্যা কথা বলছিল, আর তার মাঝেই রাজ অনুর কেবিনে ঢোকে। আর কেবিনে ঢুকতে গিয়েই অনুর বলা শেষ কথাটা শুনতে পায়। রাজ বলে ওঠে, অনন্যা, তোমার মনে হয় তুমি দূরে যেতে চাইবে আর আমি তোমাকে যেতে দেব? অনু রাজকে নিজের কেবিনে দেখে চমকে যায়। যে পোশাকে দিল্লি থেকে ফিরেছিল সেই ফর্মাল ডিপ ব্লু প্যান্ট আর হোয়াইট শার্ট পরেই নার্সিংহোমে চলে গেছে। চুলটা অগোছালো, জামার হাতা গোটানো, কেমন একটা উদ্ভ্রান্তের মতো লাগছে। রাজকে দেখেই অনু বুঝতে পারছে রাজ সব জেনে গেছে। গৌতমবাবু বললেন, রাজদীপ তুমি? রাজ কারোর কথায় পাত্তা দেয় না। আমি অনন্যার সঙ্গে একা এই মুহূর্তটা কাটাতে চাই। আর এই কেবিনে ঢোকার আগে অফিসে কথা বলে এসেছি, আর দাদামণিকেও বলে দিয়েছি আমি আজকে অনন্যাকে রিলিজ করে ওকে ওর বাড়িতে নিয়ে যাব। রনিত বলল, মানে না বোঝার মতন এতটা মোটা মাথার ছাত্র আপনি নন মিস্টার রায়। তাতেও যখন বুঝতে পারেননি তখন বুঝিয়ে বলছি, অনন্যা আমার সঙ্গে, মানে ওর হাজব্যান্ডের সঙ্গে আমাদের বাড়িতে যাবে। আপাতত আমি অনন্যার সঙ্গে একটু সময় কাটাতে চাই। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে। রনিত বলল, ও
ঠিক আছে, নার্সিংহোমের প্রসিডিওর তাহলে আমরা কমপ্লিট করে রাখছি। আপনাদের কিছু করতে আমি বলিনি, শুধু ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। আজ রিলিজ অর্ডার রেডি হয়ে গেলে অনন্যা আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে। কিন্তু এই অবস্থাতে কি অনুকে রিলিজ করা ঠিক হবে? কথাটা গৌতমবাবু জিজ্ঞাসা করলেন। রাজ বলল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। ডক্টর আর নার্সিংহোম দুটোই যখন আপনার মেয়ে নিজের, তখন আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে ভালো থাকবে। গৌতমবাবু বললেন, আমি তাহলে বিলটা পে করে বাকি সব ফর্মালিটি কমপ্লিট করে রাখছি। এই নার্সিংহোমের 50% শেয়ার হোল্ডার আমি, আর আপনার মেয়ে আমার স্ত্রী, তাই এইসবের কোনো প্রয়োজন নেই। গৌতমবাবু বললেন, বেশ, তোমরা কথা বলো, আমরা বাইরে আছি। রনিত আর গৌতমবাবু কেবিন থেকে বেরিয়ে যায়, আর রাজ দেখে ওর কথা শুনে অনুর চোখ কপালে তোলার মতো অবস্থা। রাজ বলল, চোখ কপালে তুলে কোনো লাভ নেই, তোমার কপালে শাস্তি আছে, আর যে শাস্তি আমি তোমাকে একদিনে নয়, সারা জীবন ধরে দেব। তোমাকে আমার কাছে রেখে প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। কথা বলতে বলতে অনুর বেডে একদম অনুর কাছে গিয়ে বসলো রাজ। অনু বলল, আমি যাব না। তুমি যাবে কি যাবে না সেই প্রশ্ন আমি করিনি। আমি বলেছি নিয়ে যাব, আর বলেছি মানে যাবই। বাড়িতে মা তার আদরের বৌমার জন্য অপেক্ষা করছে, আর ওর মিঠি ওর মামামের জন্য। আমি যাব না। মণিমা। অনু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রাজ সেটা বলতে না দিয়ে অনুর ঠোঁটের উপর আঙুল রাখে। তারপর বলে, না মণিমা না, মা বলো। যা আমার নয় তা আমি বলবো না। আমার মণিমা, আমি মণিমাই বলবো। এবার রাজ অনুর কোমর ধরে একদম নিজের কাছে টেনে অনুর কপালে কপাল ঠেকিয়ে আস্তে আস্তে বলে, অনু, অনন্যা, সব তোমার, মা তোমার, মেয়ে তোমার, আর এই বরটাও শুধুই তোমার। যে আমাকে বিশ্বাস করে না, আমি তাকে চাই না। আই এম সরি, খুব ভুল হয়েছে। তুমি যা শাস্তি দেবে আমি সব শাস্তি মাথা পেতে নেব, তবে সেটা আমার কাছে থেকে। এখন ঢং দেখাতে এসেছে, আর এতদিন আমার একটা খোঁজ নেওয়ার কথা মনে ছিল না। আমি ভেবেছিলাম তুমি আর সৌম্য। অনুকে নিজের সব ভাবনার কথা বলল রাজ। রোজ চাইতাম জানো, একবার যেন তোমার সঙ্গে আমার দেখা হয়, দূর থেকেই না হয় দেখবো তোমাকে। কতদিন তোমাকে ফোন করার চেষ্টা করেছি জানো, অন্য একটা নাম্বার থেকে, শুধুমাত্র তোমার গলাটা একবার শুনবো বলে। কিন্তু তুমি নাম্বার চেঞ্জ করে ফেলেছ। তোমাকে ফেসবুকে খুঁজেছি যেন, সেখানেও পাইনি। তুমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রেখে দিয়েছিলে। তোমাকে তো সুজয় আমাদের ছবি পাঠাতো, কিন্তু কিন্তু আমি কি করেছিলাম সেটা ভাবো। তোমাকে দূরে সরিয়ে আমি প্রতিটা মুহূর্তে আমার জীবনে তোমার গুরুত্ব উপলব্ধি করেছি অনু, আর একা একাই কষ্ট পেয়েছি। যেমন কর্ম তেমন ফল, তাই আমি তোমার কাছে যাব না। অনুর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে রাজ বলল, তুমি কিন্তু নিজের মুখে একদিন বলেছ তোমার উপর আমার সব অধিকার আছে, তাই সেই অধিকারের জোরেই তুলে নিয়ে যাব। আর তাছাড়াও ডিভোর্স আমাদের হয়নি, তুমি আমার বিয়ে করা বউ, তাই তোমাকে আমি তুলে নিয়ে গেলে পুলিশেও কিডন্যাপের চার্জ নেবে না। অনু রাজের কাছ থেকে সরে এসে কয়েক ঘাম মারে, তারপর বলে, সরে যাও তুমি, একদম ঢং করবে না, আমাকে অনেক কষ্ট দিয়েছো তুমি। রাজ অনুর কোমর ধরে একদম নিজের কাছে টেনে আনে, তারপর বলে, চাইলে তুমি আরো মারতে পারো, আরো মারতে পারো, আমি বাধা দেব না। তারপরে কিন্তু তোমাকেই আদর করে আমায় পুষিয়ে দিতে হবে, এটা যেন মনে থাকে। অনু লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলে রাজ বলল, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি,
কিন্তু এই শেষ একবার ভরসা করে আমার হাতটা ধরো। কথা দিচ্ছি জীবনে কখনো তোমার ভালোবাসার অমর্যাদা হতে আমি দেব না। আমি যে নিজেও বুঝতে পারিনি কবে আমি আমার অর্ণাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম। তাই হয়তো নানান অছিলায় তোমাকে আমার কাছে টেনে নিতাম। আজ থেকে তুমি শুধু আমার অর্ণা। আর একবার যখন আমি আমার অর্ণাকে কাছে পেয়েছি, তখন তাকে ছেড়ে আমি আর থাকতে পারবো না। এই এই অর্ণা, কি হলো? কিছু তো বলো। এটা এটা হয় না রাজ। কি হয় না? কি হয় না? আর রাজ নয়, দীপ বলে ডাকো। আমি তোমার দীপ। আগে দীপ বলো প্লিজ। দেখো দীপ, আমি জানি তুমি অঞ্জলিদিকে কতটা ভালোবাসো, আর তোমার সেই ভালোবাসাকে আমি সম্মান করি। আমি সারা জীবন তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই, কিন্তু কখনো অঞ্জলিদির জায়গাটা নিতে চাই না। সেদিনের ভুল বোঝাবুঝিকে দূরে রাখলে আমি জানি রাজ, তুমি আমাকে বন্ধু হিসাবে কতটা ভালোবাসো, কতটা ভালোবাসো। আর আজ সব সত্যি জানার পর আমাকে নার্সিংহোমের বেডে শুয়ে থাকতে দেখে তোমার মনে যে অনুভূতিটা হচ্ছে, সেটা একটা বন্ধুর প্রতি আর একটা বন্ধুর অনুভূতি। কখনোই সেটা এর থেকে বেশি কিছু হতে পারে না। আর আমি যা করেছি সেটা একটা বন্ধু হিসেবে আমার কর্তব্য মনে করে করেছি, কখনোই সেটা তোমার মন জয় করার জন্য নয়। তুমি বন্ধু হয়ে আমার সাথে থাকলেই আমি খুশি হব। তোমার বলা হয়ে গেছে? অনু তাকিয়ে থাকে। তারপর রাজ আবার বলে, তাহলে চুলের আড়ালে সিঁদুরটা কেন পড়ো? আমি জানি অর্ণা, কতটা ভালোবাসলে নিঃস্বার্থভাবে কারোর পাশে থাকা যায়, আর কতটা অভিমান হলে তার থেকে দূরেও সরে থাকা যায়। শুধু তোমাকে আমি অনেস্টলি বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি সত্যি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তবে সেটা অঞ্জুর প্রতি আমার যে ফিলিংস কখনোই তার সমান নয়, কারণ তুমি জানো ওর সাথে আমার সম্পর্ক সেই ছোট্টবেলা থেকে। কিন্তু আমি তোমাকে আজ ভালোবাসি, আরও ভালোবাসার অধিকার চাই তোমার কাছ থেকে। অঞ্জুকে ভুলে যাওয়া মানে নিজের অতীত ভুলে যাওয়া, নিজের সন্তানকে অস্বীকার করা। সেটা আমি কখনোই করতে পারবো না। আমার মনে একটা জায়গায় অঞ্জলি হয়তো থেকে যাবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, কিন্তু তোমাকে আরো ভালোবাসতে চাই। আমি তোমার মতো করে ভালোবাসতে চাই। দেবে অর্ণা সেই অধিকার আমাকে? কথা দিচ্ছি, তোমার জীবনে ভালোবাসার অভাব হতে দেব না আমি। ভালোবাসায় ভরিয়ে দেব তোমাকে। অনন্যা দুহাতে জড়িয়ে ধরে রাজকে, আর রাজ ওর অর্ণাকে। অনন্যা বলে, আই লাভ ইউ রাজ, আই লাভ ইউ সো মাচ। তুমি জানো না আমার উপরে তোমার কতটা অধিকার। তাই তো দূর থেকে অভিমান করে থাকার পরেও যখন সামনে এসে দাঁড়ালে আর অভিমান করে থাকতে পারিনি। রাজ অনুর কপালে নিজের ঠোঁটের স্পর্শ দিয়ে অনুর ঠোঁট জোড়াকে নিজের ঠোঁট দিয়ে আবদ্ধ করে কাছে টেনে নেয় অনুকে। আর অনুও প্রেমের প্রথম স্পর্শে শিহরিত হয়, রাজের আহ্বানে সাড়া দেয়। কিছুক্ষণ পর রাজ অনুকে ছেড়ে নিজের বুকের মধ্যেই শক্ত করে জড়িয়ে ধরে। তারপর বলে, আমি আর তোমাকে আমার উপর অভিমান করার সুযোগই দেব না। শুধু তোমাকে ভালোবাসবো আর আদর করব। তখন কিন্তু বিরক্ত হতে পারবে না। আই লাভ ইউ টু। পাগলিটা আমার। এরপর নার্সিংহোমের সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে রাজ অনুকে নিয়ে নিজের বাড়িতে আসে। রাজ নিজের মন থেকে রনিতকে ক্ষমা করতে না পারলেও অনুর খুশির কথা ভেবে গৌতমবাবুর পরিবারের সকলকে ওদের সাথে আসতে বলেন, কারণ রনিত অন্যায় করলেও ওরা ছিল বলেই আজ অনু ছোট থেকে বড় হয়েছে এবং অ্যাক্সিডেন্টের পর সুস্থ হতে পেরেছে। এছাড়াও রাজের উন্নতিতে অনুর সাথে সাথে গৌতমবাবুর অবদানও কম নয়। অনুকে হুইল চেয়ারে বসিয়ে রাজ যখন ঘরে ঢোকে, তখন আবারও রীনা দেবী বরণ করে নেয় তার ছেলে আর ছেলের বউকে।
সেদিন তার ছেলের মুখে হাসি না থাকলেও আজ তার ছেলের মুখ হাসিতে ভরে গিয়েছে। অনুকে দেখে মিঠি মাম বলে দৌড়ে গেছে অনুর কোলে, আর অনুও মিঠিকে বুকে টেনে নেয়। মিঠি বলে, ঠাম্মু আর সোনামা বলেছে তুমি আজ থেকে আমার মাম্মাম। আমি তো গুড গার্ল, তাই আমার মাম্মাম খুশি হয়ে তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তাই আজ থেকে তুমি আমার মাম্মাম। অনু রাজের মুখের দিকে তাকালে রাজ হালকা হেসে মিঠির কথা সম্মতি দেয়। মিঠি বলে, মাম্মাম তুমি তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো? আমার খুব কষ্ট হতো তোমাকে ছাড়া। আমার মিঠি সোনাকে ছেড়ে আর আমি কোনো দিনও যাব না। সব সময় আমি আমার মিঠি সোনার কাছেই থাকবো। তুমি তুমি আমার কাছে থাকবে আর পাপার সাথে আড়ি করে দেবে, না হলে পাপা তোমাকে আবার বকবে। তুমি শুধু আমার মাম্মাম, মনে থাকবে? পাপা ডাকলেও তুমি শুনবে না। এই তুই আমার নিজের মেয়ে তো? না, আমি আমি আমার মাম্মামের মেয়ে, তাই আমি আমার মাম্মামকে আমার কাছে রেখে দেব। তোমার সাথে কথা বলতেও দেব না। মাম্মাম আর আমার দুজনেরই আড়ি তোমার সাথে। সুজয় বলল, হ্যাঁ, গুড ডিসিশন, গুড ডিসিশন। মিঠি আমাদের ইন্টেলিজেন্ট মেয়ে। রাজ বলে ওঠে, এই তুই একদম কথা বলবি না, একটা কথাও বলবি না। তুই ক্ষমতা থাকলে না তোর মুখ আমি সূচ সুতো দিয়ে সেলাই করে দিতাম, গাধা কোথাকার। রীনা দেবী বললেন, যাই হোক বাবা, ঠাকুর এতদিনে আমার কথা শুনেছেন, এই আমার শান্তি যে আমার মেয়েটাকে চিরকালের জন্য আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। দিশা এবার বলল, ওদের আগে বিয়ে হলেও সেটা হঠাৎ করে হয়েছে, মানে ওদের দুজনেরই মনের বিরুদ্ধে গিয়ে হয়েছিল। তাই এবার একটা শুভ দিন দেখে ওদের 4 হাত এক করে দেওয়া দরকার সামাজিকভাবে। শুভ বলল, ওদের রেজিস্ট্রিটাও তো হয়ে যাবে তাহলে একদিনেই। তা আপনাদের কোনো আপত্তি নেই তো মিস্টার রায়? গৌতমবাবু বললেন, আমি শুধু আমার মেয়েকে আনন্দে দেখতে চেয়েছি সারা জীবন। এর থেকে আর বেশি কিছু চাহিদা আমার কোনো কালেই ছিল না। রীনা দেবী বললেন, এটুকু বলতে পারি, আমার ঘরে আপনার মেয়ের সুখের অভাব হবে না দাদা। মিতা দেবী এবার বললেন, বলছি, রাজদীপ তো অনুকে জোর করে এই বাড়িতে নিয়ে এলো, কিন্তু বিয়ের কদিন অনু আমাদের সকলের সাথে থেকে বিয়েটা শাস্ত্রমতে আমাদের বাড়ি থেকে হলে ভালো হতো না? রাজ এবার বলল, আপনি আপনাদের অনুকে জিজ্ঞাসা করুন। মন থেকে অনু যদি ও বাড়িতে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। মিতা দেবী বললেন, আমি জানি রাজদীপ, আমি আর রনি অনেক ভুল করেছি, সেই জন্য আমরা অনুতপ্ত। বিশ্বাস করো, আমাদেরও তো ইচ্ছে করে বলো, আমাদের একমাত্র মেয়ের বিয়ে আমাদের বাড়ি থেকে ধুমধাম করে হোক। কিছু কিছু ভুল মানুষের জীবনহানির কারণ হয়ে দাঁড়ায় ম্যাডাম। সেদিনের একটা ভুল আমাদের দুজনকে দূরে সরিয়ে দিয়েছে, মাঝে ভুল বোঝাবুঝি শক্ত প্রাচীর তুলে। সেদিনের ঘটনা না ঘটলে ওকে সব ছেড়ে দূরে কোথাও যেতে হতো না, আর এমন জীবন মৃত্যুর মাঝেও পড়তে হতো না ওকে। আর অর্ণা সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই আমাদের বিয়ে হবে। ততদিন ও আগের মতো ওর নিজের ঘরেই থাকুক, আর ততদিনে আমার কিছু কাজ আছে, সেটা আমি করে নেব। রীনা দেবী বললেন, কি কাজ রে বাবাই? আমি জানি মা, আমার ঘরে আমার আর অঞ্জলির অনেক স্মৃতি আছে। অঞ্জলির অনেক ছবি দিয়ে সাজানো ওই ঘর, তাই সেখানে ও মুখে না বললেও নিজের মতো করে স্বাভাবিকভাবে ও থাকতে পারবে না। তাই আমি দোতলায় আমার ঘরটায় শিফট করব, আর এটা অঞ্জুর ঘর। তাই এবার থেকে ওখানে মিঠির সব জিনিসপত্র থাকবে, ওটা মিঠির ঘর। অনু অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে থাকে। রনিত বলে, রাজদীপ, আই এম রিয়েলি ভেরি সরি রাজদীপ, আই এম সরি রাজদীপ। ইটস ওকে মিস্টার রয়, ইটস ওকে। রনিত বললে খুশি হতাম রাজদীপ। যদি সত্যি কোনোদিন মনে হয় যে আপনাকে নাম ধরে ডাকা যায়, সেদিন নিশ্চয়ই ডাকব। সুজাতা দেবী বললেন,
আমি বলছি কি, এখন অনু এখানে থাক, কিন্তু বিয়ের কয়েকদিন আগে যদি ও আমাদের বাড়িতে চলে যায় আর ওখান থেকেই ওর বিয়েটা হয়, আসলে আমরাও তো চাই বলো আমাদের মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে স্বামীর ঘরে পাঠাতে। যা হবার সব এখানেই হবে। আর সেদিনও আমি চাইনি অর্ণা ও বাড়ি থেকে কিছু নিয়ে আসুক, আজও চাই না। গৌতমবাবু বললেন, কেন রাজদীপ, আমার কি কোনো অধিকার নেই আমার মেয়েকে কিছু দেওয়ার? নিশ্চয়ই আছে। আর তাই আপনি প্রাণ ভরে আমাদের আশীর্বাদ করবেন আমাদের ভবিষ্যতের জন্যে। মূল্য দিয়ে কেনা যায় এমন কিছু আমি চাই না, কারণ এইসব সম্পত্তির জন্যই আজ আমাদের দুজনের এই অবস্থা। আমি জানি বিয়ে নিয়ে সব মেয়ের মনেই একটা স্বপ্ন থাকে, তাই অর্ণার সব স্বপ্ন পূরণ করে ওকে নিজের স্ত্রীর মর্যাদা দেওয়ার সব দায়িত্ব আমার। অনু বলল, না দীপ, আমি কোনো আয়োজন চাই না। স্বপ্ন একদিন আমার মনের মধ্যেও ছিল, কিন্তু আজ আর তা নেই। আজ আমার জীবনে তুমি আছো, মিঠি আছে, এতেই আমি খুব খুশি। তাই আমি চাই বিয়ে যখন হবে তখন একদম ঘরোয়াভাবে, নিজেদের মতো করে বাড়ির মধ্যেই রেজিস্ট্রি ম্যারেজ হবে। এবার সৌম্য বলল, কেন অনু, আজ তো তোমার আনন্দের দিন, আর আজ রাজও সেটাই চায় যা এতদিন ধরে মনে মনে তুমি চেয়েছো। তাহলে কেন তোমাদের দুজনের স্বপ্ন পূরণের এই দিনটা ঘরোয়াভাবে করতে চাইছো? কেন অনু? আমি নিজের আনন্দের জন্য মিঠির মনের উপরে চাপ দিতে চাই না। মিঠি এখন স্কুলে যায়, তাই আমি চাই না ওর পাপা আবার বিয়ে করছে এই বলে ওকে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হোক। দিশা বলল, কিন্তু অনন্যা, সে বিয়ে তো অনেকেই করে, আর এখানে লুকোচুরির তো কিছু নেই। আমি লুকোচুরির কথা বলছি না। আসলে আমি চাই না ধুমধাম করে কোনো অনুষ্ঠান হোক, আমি চাই নর্মাল রেজিস্ট্রি ম্যারেজ হোক। আমি যখন বলছি তাহলে তোমার আপত্তি কোথায়? আমি চাই না দীপ, আমি সাধারণভাবে পরিবারের সকলকে নিয়ে, সুজয়দা, সৌম্য, ঐশিকাকে নিয়ে ঘরোয়াভাবে বিয়ে করতে চাই। কোনো আড়ম্বর হলে সেটা মিঠির মনের উপর চাপ ফেলবে। এবার সুজাতা দেবী বললেন, যেদিন অনু আমাদের বাড়ি গেল সেদিন ওকে দেখে ওর বদল বুঝেছিলাম, কিন্তু আজ আপনাদের সকলের সাথে অনুকে দেখে আমি বুঝতে পারছি এই অনুকে আমরা চিনি না, এ এক অন্য অনু। যাই হোক, আজ আমি খুব খুশি যে আমাদের দুটো মেয়েই তাদের নিজের ঘরে ফিরে গেল। আশীর্বাদ করি অহন, সোহিনী আর রাজদীপ অনু যেন চিরকালই এমন থাকে। এরপর রাজ অনুকে নিয়ে অনুর ঘরে গেল, আর সেখানে অনুর রেস্টে থাকার সব বন্দোবস্ত করে দিল। এরপর থেকে রাজ সব সময় অনুর খেয়াল রাখে। অনুর দেখাশোনার জন্যে একজন নার্সও অ্যাপয়েন্ট করে রেখেছে। এরপর সবার ভালোবাসা, আদর, সেবা আর রাজ ও মিঠির ভালোবাসায় অনু আরও সুস্থতার পথে এগিয়ে যায়। 3 মাস আরও কেটে গেছে। এখন অনু সম্পূর্ণরূপে সুস্থ ও স্বাভাবিক। এর মধ্যে অনু আবার কলেজ জয়েন করেছে, তবে রাজ চেয়েছিল অনু রাজের সাথে বিজনেস জয়েন করুক, কিন্তু অনু বলেছে ও নিজের মতো নিজের কেরিয়ার তৈরি করতে চায়। তাই রাজ আর কোনো বাধা দেয়নি। এই 3 মাসে দুজনে চুটিয়ে প্রেম করেছে, আরও অনেক কাছ থেকে দুজন দুজনকে চিনেছে, জেনেছে। রাজ নিজের সবটুকু ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রেখেছে অনুকে, আর অনু মিঠিকে সামান্যতম নিজের মায়ের অভাবটাও বুঝতে দেয় না। সে সারাক্ষণ তার মাম্মামের সাথে থাকে, মাঝে মাঝে তো পাপাকেও আসতে দেয় না মাম্মামের কাছে। আজ অনু আর রাজের বিয়ে। অনুর কথা মতো রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে। শুধু গৌতমবাবুর পরিবার, সুজয়, সৌম্য, ঐশিকা আছে, আর তাছাড়া আরও 2-3 জন কাছের মানুষ। অনুর কলেজের প্রিন্সিপাল এসেছেন। অনুকে এখন ঐশিকা আর দিশা সাজিয়ে দিচ্ছে। রাজের নিজের হাতে ডিজাইন করা লাল বেনারসি শাড়ি আর রাজের পছন্দ গয়না অনু পরেছে। অন্যদিকে রাজ নিজেও একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে, আর মিঠি সোনা একটা লাল লেহেঙ্গা। সকলের উপস্থিতি আর আশীর্বাদে অনু
আর রাজের বিবাহ সম্পূর্ণ হলো। রেজিস্ট্রি পেপারে সাইন করে দুজনে মালা বদল করে। আর তারপর রাজ নিজের হাতে অনুর সিঁথি রাঙিয়ে দেয়। আর এই পুরো সময়টা মিঠি ওর মামের কোলেই ছিল। সবাই মিলে প্রচুর ছবি তুলে আনন্দ করেছে। এরপর সারাদিনের আনন্দ অনুষ্ঠানের পর ঐশিকা আর দিশা খুব হালকা একটা গোলাপি সফট জামদানি, সিঁথি ভর্তি সিঁদুর আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে, খোলা চুলে একটা ছোট্ট ক্ল্যাচার দিয়ে অনুকে সাজিয়ে রাজের নতুন ঘরে ওদের বিছানায় বসিয়ে দেয়। সারা বিছানা হালকা ফুল দিয়ে সাজানো। কিছুক্ষণ পরেই রাজ এসে দেখে মাথায় ঘোমটা দিয়ে ফুলের বিছানায় ফুলের রানী সেজে বসে আছে ওর অর্ণা। রাজ হালকা হেসে দরজাটা লক করে অনুর কাছে এসে বসে এক দৃষ্টে অনুকে দেখতে থাকে। লজ্জা পেয়ে অনু মুখ ঘুরিয়ে নিলে রাজ এক ঝটকায় অনুকে নিজের কাছে টেনে নেয়। রাজ অনুকে কাছে টেনে নিয়ে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে অনুর হাতের অনামিকায় পরিয়ে দেয়, আর আংটি পরিয়ে অনুর হাতটাকে নিজের হাতের মধ্যেই নিয়ে নিজের ঠোঁটের স্পর্শ দেয়। কি করছোটা কি? সোহাগ করছি। রাজের হাতের মধ্যে হাতটা সরানোর চেষ্টা করে অনু। দীপ, বলছি তোমাকে আমার কিছু বলার আছে। রাজ শক্ত করে অনুকে নিজের কাছে টেনে এনে বলে, কাল সকালে বলো প্লিজ। আজ রাতে আমি শুধু তোমাকে সম্পূর্ণরূপে আমার করে পেতে চাই। অনু রাজের থেকে সরে গিয়ে বলে, আমি সেটা চাই না দীপ। মানে? মানে আমি চাই না আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক তৈরি হোক যার ফলে আমাদের দুজনের মধ্যে আরেকজন আসতে পারে। আমি তোমাকে আর মিঠিকে নিয়ে বাঁচতে চাই দীপ। আজকের মতো এমন একটা রাতে এসব কি বলছো? আজকের রাতে সমস্ত মেয়েরা তাদের স্বামীর আদর ভালোবাসা চায়, আর তুমি এমন কথা বলছো? আমি তো জানি দীপ, তুমি আছো আমার কাছে আজ, তাই এর থেকে বেশি আমি কিচ্ছু চাই না। কি এমন হলো হঠাৎ এমন কথা কেন বলছো? এই 3 মাসে বহুবার আমরা দুজন দুজনের কাছাকাছি এসেছি, দুজন দুজনকে আদর করেছি। তাহলে আজ রাতে যেখানে আমাদের দুজনের দুজনকে একদম নিজের করে পাওয়ার সময় এসেছে, তখন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমরা কাছাকাছি এলেও সেটা তুমি আমার ঠোঁট আর গলার থেকে গভীরে যাওনি। কিন্তু কিন্তু আমি জানি আজ রাতে আমি তোমাকে আটকাতে পারবো না, তুমি আমাকে কাছে টেনে নেবেই। তাই আজ বলছি। তোমার মনে হঠাৎ এমন হচ্ছে কেন? তুমি আমার স্ত্রী, আর আমি সম্পূর্ণ করে তোমাকে চাই। তুমি এখন সুস্থ হলেও এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমি এক মুহূর্তে না চাইলেও কিছুদিন বা আরো একটা বছর পর আমাদের দুজনের একটা ছোট্ট প্রাণ চাই। কিন্তু আমি চাই না দীপ আমাদের মধ্যে কেউ আসুক, তাহলে মিঠি কষ্ট পাবে। বাপি আমাকে ভালোবাসলেও আমি আমার মায়ের নিজের সন্তান নয় বলে আমাকে সারা জীবন মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়েছে। তাই আমি চাই না আমাদের দুজনের মাঝে আর কেউ আসুক, তাহলে মিঠির প্রতি ভালোবাসা কমে যাবে। রাজ অনুকে নিজের একদম কাছে টেনে নিয়ে বলে, ধর পাগলি, মিঠি আমাদের দুজনের মেয়ে, আর মেয়ের প্রতি কখনো মায়ের ভালোবাসা কমে না। তোমরা দুজনকে এত ভালোবাসো যেখানে, কমবে না সেখানে। আর দেখো অর্ণা, মিঠি আজকালকার দিনের বাচ্চা, এখন ছোট থাকলেও সব জানে, আর যখন বড় হবে তখন আরো সবটা বুঝবে। তাই পাগলামি করো না। প্লিজ দীপ, বোঝার চেষ্টা করো। যে কষ্টটা আমি পেয়েছি আমি সেই কষ্টটা মিঠিকে দিতে চাই না। রাজ অনু চুলের ভিতর দুহাত দিয়ে তারপর বলে, কিচ্ছু হবে না, আমি তো আছি তোমার সঙ্গে। তোমার আর মিঠির সঙ্গে আমি সব সময় আছি, আর আমি জানি তুমি কখনো কষ্ট পেতে দেবে না মিঠিকে। অপু আর রূপুকে পেয়ে আমাদের মেয়ে কতটা খুশি হয়েছে দেখেছ?
সেখানে ওর আর একটা ভাই বা বোন হলে ও আরো কত আনন্দ পাবে। অর্ণা, বিশ্বাস করো, আমি এই সুখটা পেতে চাই। অঞ্জু যখন প্রেগন্যান্ট ছিল তখন আমি খুব আনন্দে থাকলেও মিঠি হওয়ার পর আনন্দ করতে তো পারিনি, স্পেশাল ফাদারহুড মোমেন্টগুলো কাটাতে পারিনি। তাই আজ যখন আবার সেই সুযোগ ভগবান আমাকে দিয়েছেন, তখন আমি মন ভরে আনন্দ করতে চাই। আমার স্ত্রী, আমার মেয়ে আর আগামী দিনে আরেকজনকে নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। শেষ 2 বছরে তুমি তোমার জীবনের অনেক অগ্নি পরীক্ষা দিয়েছ, কিন্তু আর কোনো অগ্নি পরীক্ষা আমি তোমাকে দিতে দেব না। তাই আর নো কনফিউশন। তুমি আর আমি আনন্দ করে দুজন দুজনকে ভালোবেসে আদর করে আমাদের এই ঘর সাজাবো, আমাদের মেয়ে মিঠি আর আগামী দিনের আর একটা পুচকুকে নিয়ে। পাক্কা।